উচ্চ মাধ্যমিক 2025 সাবজেক্ট ইতিহাস। ইতিহাসের যে প্রথম যে চারটা চ্যাপ্টার রয়েছে, সেই প্রথম চারটা চ্যাপ্টার থেকে আমি মূলত বড় প্রশ্ন, কোন কোন বড় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আমি। আর এই বড় প্রশ্নগুলোর বাইরে একটা বড় প্রশ্ন তোমাদের করার দরকার নেই। আমি যেগুলো দিচ্ছি এগুলোই তোমরা করে যাও। সব যে মুখস্থ করতে হবে এমনটা নাই, তুমি জাস্ট এগুলোকেই বারবার পড়ে যাও। আর ফাইনালি আমি একটা সাজেশন করে দেবো, যে সাজেশনের বাইরে একটাও বড় প্রশ্ন থাকবে না, এটুকু নিশ্চিত। অবশ্যই তোমরা শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই শেয়ার, লাইক আর কমেন্ট তো অবশ্যই করবে, তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবারটা করে ফেলো আমার এই চ্যানেলটিকে। তো চলো দেখে নেওয়া যাক আজকে এই প্রথম যে চারটা চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টার থেকে কি কোন কোন বড় প্রশ্নগুলো তোমাদেরকে এখন থেকে করতে হবে। তো দেখে নাও এবার যে আমি প্রশ্নগুলো সেটা তোমাদের জন্য রেখেছি। তো এইখানে যে রিমেম্বারিং দ্য পাস্ট, অর্থাৎ অতীত ফিরে দেখা, ক্লাস 12 প্রথম চ্যাপ্টার ইতিহাসের একেবারে এইখানে কিছু প্রশ্ন আছে। একেবারে মোটামুটি প্রায় তোমাদের জন্যে 6টা প্রশ্ন, যদিও 6টা প্রশ্ন মুখস্থ করার দরকার নাই, কিন্তু এই 6টা প্রশ্ন মোটামুটি পড়ে একটু জেনে রাখতে হবে। তো 1 নম্বরে দেখো প্রশ্ন দিয়েছি আমি, যে পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লিখো। এটা হচ্ছে 8 নম্বরের জন্যে। আর জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠন জাদুঘরের ভূমিকা আলোচনা করো। আর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার রচনার আধুনিক ইতিহাস রচনার পদ্ধতি আলোচনা করো। 4 নম্বরের প্রশ্নটা হচ্ছে মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করেছে তা আলোচনা করো। 5 নম্বর, জাদুঘরের উদ্দেশ্য, কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর হচ্ছে লৌহকতার গুরুত্ব ও লৌহকতার বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে বলে রাখি আমি একটা কথা, এই যে 6টা প্রশ্ন আমি তোমাদের দিয়ে রাখলাম, এই 6টা প্রশ্নের মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো, আর অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য, এই একটা। আর মিথ লিজেন্ড কী বলতে কী বোঝো। অবশ্য জাদুঘরের প্রকারভেদটা কিন্তু এর আগের বার চলে এসছে 2024 সালে। আমি মোটামুটি 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত সাজেশন করে দিয়েছি, সেখানে 100%ই কমন আছে। এবছর দেখা যাক 2025 সালের জন্য সাজেশন করছি, আশা করি এবছরে 100% থাকবে। তাহলে প্রথম চ্যাপ্টার থেকে আমি মোটামুটি তোমাদের বলে দিলাম। এবার দেখো দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে, সেই দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা একটু দেখে নিব। দ্বিতীয় চ্যাপ্টারে কী রয়েছে আমাদের, যে দ্বিতীয় চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ঊনবিংশ এবং বিংশ শতকের উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। তো এইখানে 2টা প্রশ্ন আমি দেখে নেব। একটা হচ্ছে মার্কেন্টাইল অর্থনীতির মূল বৈশিষ্ট্য কী ছিল, আর হচ্ছে এই অর্থনীতির অবসান কীভাবে ঘটেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষাতে এবছর আসছে 100% তোমাদের জন্যে। আর হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনের তত্ত্ব আলোচনা করো। এই হচ্ছে 2টা প্রশ্ন। তারপরে আরও প্রশ্ন তোমাদের জন্য আমি তুলে ধরছি। আর যে প্রশ্ন 3 নম্বর, সেটা হচ্ছে যে সাম্রাজ্যবাদ কাকে বলে আর সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করে। তাহলে মূলত দ্বিতীয় যে চ্যাপ্টার, সেই দ্বিতীয় চ্যাপ্টারটা ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। এই চ্যাপ্টার থেকে এই বছর 3টা প্রশ্ন তোমাদেরকে আমি দিয়ে রাখছি। এই প্রশ্নগুলো তোমরা আপাতত রিডিং দাও, বারবার রিডিং দিয়ে দাও, আশা করি তোমাদের কাজে লাগবে। এবার দেখো তোমাদের জন্য যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। তো 3 নম্বর চ্যাপ্টারে আমরা ভালো করে দেখে নিব যে 3 নম্বর চ্যাপ্টারে আমাদের নাম কি। তো 3 নম্বর চ্যাপ্টারের যে নাম, সেটা হচ্ছে আমি তোমাদের ইংরেজিতে লিখে রেখেছি, আমি বাংলাতে বলে দিচ্ছি অবশ্য, যে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতিতে আমরা দেখে নেব। এখানে একটা প্রশ্ন এখান থেকেও থাকছে, আর এখানে এমসিকিউ মিলে 5 নম্বর। এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ রেড কলম দিয়ে এটা লিখে রেখেছি আমি তোমাদের জন্য। তো দেখে নাও 1 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে অবশিল্পায়নের ফলাফল ও অবশিল্পায়নের ফলাফল। অ্যাকচুয়ালি অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। এটা আমি ডবল ফলাফল লিখে ফেলেছি, তোমরা একটু এটাকে সংশোধন করে নিও। 2 নম্বর হচ্ছে গিয়ে যে ইংরেজদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার বিরোধের মূল কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পলাশী যুদ্ধের ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভারতের রেলপথের প্রবর্তন এবং তার উদ্দেশ্য সম্পর্কে লিখো। নানকিংয়ের সন্ধি এবং তিয়ানশানের সন্ধির মধ্যে যে শর্তগুলি ছিল সেই শর্তগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে নবজাগরণ বলতে কী বোঝো, নজরানা বলতে কী বোঝো, চীনের উপর আরোপিত বিভিন্ন প্রকার অসম চুক্তিগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে সম্পদের নির্গমন কী, আর
এই সম্পর্কে মতামত আলোচনা করো। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তো তারপরে আমরা 4 নম্বর অধ্যায় দেখে নেব। 4 নম্বর অধ্যায় একদম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এইখান থেকে খুব বেশি প্রশ্ন পড়ার দরকার তোমাদের হয় না। তো 4 নম্বর অধ্যায়ের যে নাম সেটা হচ্ছে গিয়ে তোমাদের সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখানে এমসিকিউ এসিকিউ হচ্ছে 6 নম্বর, আর একটা বড় প্রশ্ন থাকছে। তো বড় প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 2024 সালে এসেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এবছর রাজা রামমোহন রায় অবশ্যই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আলিগড় আন্দোলন সম্পর্কে শের সৈয়দ আহমদ খানের বক্তব্য আলোচনা করো। 3 নম্বর ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত শ্রেণীর বিবরণ দাও, অথবা ভারতীয় সমাজে আদিবাসী ও দলিত উত্থানের ফলাফল আলোচনা করো। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে 19 শতকে বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও প্রকৃতি আলোচনা করো। এই যে 5টা প্রশ্ন, সাম্রাজ্যবাদী কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এইটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। 4 নম্বর অধ্যায় সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই চ্যাপ্টার পর্যন্ত মানে অতীত ফিরে দেখা, ঊনবিংশ শতক উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ, আর ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি এবং সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এই 4টা চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো তোমরা করো। এর বাইরে কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই।